আজকে আরও কেইন্সকে দেখলাম ডাউন হয়ে যেতে। প্রায় এর মধ্যে দেখলাম 10%-এর উপর ডাউন হলো। সব থেকে বড় কথা শুধু কেইন্স বলে না, এর সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেল গোটা ইএমএস সেক্টর। ফ্রাস্ট্রেটেড যারা ইনভেস্টেড, তারা বিরক্ত, তারা ভাবছে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টগুলো সব শেষ হয়ে গেল। অনেকেই কমেন্ট করছে কি করবো স্যার, কি করা যায়। অনেকে হতাশ হয়ে চুপ করে বসে আছে। এর মধ্যে অনেকে আবার গতকাল যা দেখলাম একাধিকবার দোষ ত্রুটি দিয়ে বলেছেন। একজন তো বলেই দিলেন যে আপনার শেখা বাকি রয়েছে অনেক কিছু। হ্যাঁ, শেখা তো অবশ্যই, শেখার শেষ নেই, মানুষ মৃত্যু পর্যন্ত শিখতে হয়। কিন্তু প্রশ্নটা হলো আপনি কতটা শিখেছেন সেটা জানতে হবে। ঘটনা যেটা সেটা হলো কাকে নিয়ে বলছি, কেইন্স টেকনোলজির কথা বলছি। কেইন্স টেকনোলজির বেশ কিছু নেগেটিভ ব্যাড নিউজ রয়েছে, সেগুলো কভার করার ব্যাপার রয়েছে। ইএমএস সেক্টরের ব্যাপার রয়েছে, বলার কোন কোন কোম্পানি কি অবস্থা। যেটা বলা দরকার সেটা প্রথম সবকিছু বলার আগে এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু শিক্ষামূলক। এই শিক্ষাটা গ্রহণ করবে এই ধরনের পরিস্থিতি হওয়া কোম্পানি থেকে বাকি কোম্পানিগুলোর মধ্যে কি করা যায় কি না করা যায়। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে বিষয়টার দিকে লক্ষ্য রাখবে সেটা হচ্ছে যে কোন কোন ব্যাপারে সাবধানতা আমাদের অবলম্বন করা দরকার এই ধরনের অবস্থা থেকে বাঁচার জন্য। সেটা কিন্তু একবার আমি শিখিয়ে দেবো, শেখানোর চেষ্টা করব আমি আমার সামান্য জ্ঞান মতে। কেন এর মধ্যে একজন আমরা বলেও দিয়েছেন যে আমার শেখাটা কম আছে। যাই হোক, যেটা আমি বলার ব্যাপার সেটা রয়েছে যে আজকে কেইন্সের ব্যাপারে যে গল্পটা শোনানোর জায়গা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। কেইন্সে যারা জানো না তাদের জন্য বলা যায়, কেইন্স একটা স্বপ্ন দেখাতে শুরু করেছিল, স্টকটা একেবারে দুর্বার গতিতে এগোচ্ছিল, গ্রোথ লেভেল ছিল আনবিলিভেবল। স্বপ্ন দেখাচ্ছিল অনেক কিছু, 3,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, একটা মিড লেভেলের কোম্পানি ছিল, ভাবা যায় না লার্জ ক্যাপে ঢুকে গেছিল কোম্পানিটা। কিন্তু বিবাদ সাধলো ঠিক এইরকম জায়গা থেকে যখন কোটাক ইনস্টিটিউশনাল একটা ব্রোকার তারা বলে দিল এই কেইন্সকে নিয়ে যে ভাই এখানে বেশ কিছু গলত আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবারে সাবধান হয়ে যাবো। এবং সাবধান হওয়ার এটা হচ্ছে মারাত্মক শেষ সুযোগ। এই ঘটনাটা বলে যখন প্রকাশ করলো তার কিন্তু দেখেছি আমরা বেশ কিছুদিন আগে থেকে কোটাক নিজেরা বেরিয়ে গেছে, এক্সিট করলো, তারপরে বললো। দ্বিতীয়ত মতিলাল ওসওয়াল আরেকটা বড় ব্রোকারেজ ফার্ম, তারা কিন্তু প্রায় বেশ কিছুদিন আগে তারা সেল করে দিল। একদিকে তারা সেল করে দিল, অপর ডিভিশন বলছে সুন্দর কোম্পানি বাই করার চেষ্টা করো। তারপরে যখন ধরা হলো তখন ওরা বললো যে আমাদের মধ্যে সংযোগ ঠিকঠাক নেই, নাহলে আমি এটা ব্যাপার হতো না। হ্যাঁ, এখন ওটা সত্যি ভালো কোম্পানি, আপনারা বাই করতে পারেন। কিরকম অদ্ভুত একটা ঘোটালা তৈরি হলো। এইবার কোটাক যখন এখানে জানিয়ে দিল এবং কোটাক হাতে নাতে প্রমাণ দেখালো, যে প্রমাণগুলো আমরা প্রথমে দেখিনি, ওভারলুক করে গেছি, কিংবা নজরে পড়েনি, ওরা স্পেশালিস্ট টিম, এবং সত্যি সত্যি দেখা গেল সেখানে বেশ কিছু জিনিস জানানোর, যাকে ডিসক্লোজার বলে রিপোর্টের মধ্যে, সেগুলো জানানো হয়নি। এখানে একটা গেম তৈরি করলো নিজেরা মিলে। ষড়যন্ত্র কিরকমভাবে ঘনীভূত হচ্ছে, ষড়যন্ত্রের মূলে রয়েছে রিলেটেড পার্টি ট্রানজাকশন। রিলেটেড পার্টি ট্রানজাকশন মানে আমরা 3 বন্ধু ঠিক করে নিলাম আমাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু আমরা এমন বিলগুলোকে কায়দা করব। এখন এই প্রেজেন্টলি এই বিলের কায়দাটা খুব উঠেছে। জেনসন টেকনোলজি নিয়ে, জেনসল ইঞ্জিনিয়ারিং, তোমরা যারা জানো না তাদের জন্য বলি, জেনসল ইঞ্জিনিয়ারিং কিন্তু এরকম কায়দাই করেছিল। কোম্পানি থেকে ইলেকট্রনিক ভেহিকেলস কিনছি বলে প্রচুর অর্ডার দিল, কিন্তু অরিজিনালি কিছু কিনলো না। সেই টাকাটা তৃতীয় ব্যক্তির অ্যাকাউন্টে ফেললো, সেখান থেকে আবার নিজেদের অ্যাকাউন্টে নিল। নিজের মায়ের জন্য 2 ভাই প্রচুর পরিমাণে সোনা কিনলো, দুবাইয়ে বড় ফ্ল্যাট কিনলো, বিশাল দামি গাড়ি কিনলো, নিজেদের দুর্দান্ত ঘড়ি কিনলো, প্রচুর পরিমাণে অলংকার কিনলো, নিজেদের কোটি কোটি টাকা ট্রান্সফার করে নিল, এইসব কাণ্ড কারখানা করলো। আর সাধারণ মানুষটি যেখানে বললো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে, সেখানে গিয়ে দেখলো মাঠ ফাঁকা, কোনো কিছু প্ল্যান্টেড পাওয়া নেই। এই হচ্ছে মারাত্মক পরিস্থিতি। এখানে আমি সেটা বলবো না, এই কোম্পানি ভালো কোম্পানি, কাজ ভালো করছে, বেশ কিছু এক্সপোর্ট করেছে, প্রুফ করেছে কোম্পানিটা ভালো। কোম্পানির সেমিকন্ডাক্টরের দারুণ কোম্পানি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, তার উপরে কাজ করা, স্মার্ট মিটারের একটা প্রযুক্তি এসছে তাতে কাজ করা। একাধিক কোম্পানিকে ওরা নিচ্ছে, যেরকম স্ক্রিমেকো, সেই কোম্পানিকেও এরা নিয়ে একটা অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তৈরি করলো। এইখানে 3টে বিষয় দেখতে পাচ্ছ। একটাকে আমি বলছি কেইন্স ইলেকট্রনিক, আরেকটাকে আমি বলছি কেইন্স টেকনোলজি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, আর একে আমরা বলছি স্ক্রিমেকো। আই দিয়ে শর্টে বলে দিচ্ছি। স্ক্রিমেকো যদি অ্যাকাউন্ট খুলে দেখা যায়, দেখবে স্ক্রিমেকো কিন্তু এই কেইন্স ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে প্রচুর টাকার এরা কিন্তু মালপত্র কিনেছে, অথচ এর অ্যাকাউন্টে সেটা কিছুই দেখায়নি। অদ্ভুত ব্যাপার। আবার দেখা গেছে এর কাছ থেকে এ ধার করেছে 180 কোটি টাকা আর 160 কোটি টাকা, অথচ অদ্ভুত ব্যাপার, এর পেয়ে বলে দেখাচ্ছে এরা ধার করেছে, কিন্তু এদের অ্যাকাউন্টে কোথাও দেখাচ্ছে না যে ধার দিয়েছে। জটিলতা চরম জায়গায় তৈরি করলো যখন বিগত 1 বছর আগে
প্রায় 46 কোটি টাকা মতো, 45.6 কোটি। এই টাকাটা 1.5 বছর ধরে পড়ে রয়েছে এর অ্যাকাউন্টে, দেওয়ার কথা এর, কিন্তু এদের অ্যাকাউন্টে কোথাও লেখা নেই যে একে এই টাকাটা ফেরত দিতে হবে। মানে অদ্ভুতরে কাণ্ড, মানে এইগুলো মারাত্মক সন্দেহ তৈরি করেছে কোটাক। এবং আরো মজার কথা বললো, অদ্ভুত ঘটনা, সিরিয়াস কাণ্ড, এগুলো থেকে শেখার, যা বলেছিলাম শুরুতে যে শেখার জন্য এটা ভিডিওটা, যে এরপরে শুরু করলো কি, ম্যানেজমেন্ট সম্পূর্ণ ডিনাই করে গেলেন, করে বললেন আমরা সম্পূর্ণ পারফেক্ট, কোথাও কোনো গন্ডগোল নেই। এটা কিন্তু ঘটনা ঘটলো 3রা ডিসেম্বর। এবারে জল অনেক গড়িয়ে গেছে। প্রথম 3 দিন ধরে, অর্থাৎ শুক্রবার দিন আমরা দেখলাম প্রায় 14% মতো ডাউন হলো। আবার সোমবার দিন দেখলাম প্রায় 13-14% ডাউন হলো, এবং টোটাল মিলিয়ে প্রায় 50% ডাউন হয়ে গেছিল। হওয়ার পরে এইখানে নতুন করে একটা গেম তৈরি হলো কোটাককে চ্যালেঞ্জ করে। ম্যাকুয়ারি বলে একটা কোম্পানি, ব্রোকারেজ কোম্পানি, বললো কোটাকের ক্ষমতা রয়েছে 100% যাবার। অর্থাৎ যে কোম্পানিটা এরমভাবে উঠছিল, কোটাকের কথা শুনে এইরম জায়গায় পড়ে গেছিল, এর গতকাল এরম জায়গায় পড়েছিল, ম্যাকুয়ারির কথা শুনে সেটা আবার প্রায় 14% মতো জাম্প করে গেল ওপরে। এই যে জাম্পটুকু করলো, যতজন মানুষ ছিল যাদেরকে বোঝানোর চেষ্টা আমরা করছিলাম সামান্য জ্ঞান বুদ্ধি মতে, তারা সকলে আমাদেরকে গালাগালি দিল, যেগুলো আমি রিমুভ করেছি। এবং একথা বললো কোম্পানির সঙ্গে, ব্রোকার ফার্মের সঙ্গে যুক্ত, এবং সেখানের জন্য আমাদের কিছুই জানি না, এবং সেই জন্যই আমরা এই ধরনের পরিস্থিতি করিয়েছি, আমরা যাতে আমরা বাকিরা যাতে ট্র্যাপ হয়ে যায়, প্রফিট না করতে পারে, সেই জন্য করা। তো বেশ, যেটা জানেন আপনারা জানেন বলেই সে কাজ করেছেন। তো এইটা ঘটনা ঘটলো। এবারে কি ঘটলো, এবারে যখন আজকে, এবং এখানেও বক্তব্য রাখলো যে কোটাক ডাউন করেছে কিন্তু ডাউনগ্রেড তো দেয়নি। আজকে বেশ মজাদার ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটলো সকালেই। সেখানে ব্রোকারেজ ফার্ম কোটাক প্রথমেই ডাউন করে দিল, মানে অর্ধেক জায়গায় নিয়ে এলো। শুধু একা না, নামুরাও তাই কাজ করলো। নামুরার ক্ষেত্রে বললো, নামুরা বলছে 8,400 যেটা ছিল ওটাকে নিয়ে অর্ধেক জায়গায় চলে এলো, 5,400 টার্গেট দিল। এবং কোটাক সিকিউরিটি তাদের রেটিং যেটা ছিল সেটা 6,180 ছিল, 4,150 নিয়ে এলো। ভাবো গেমগুলো কিরমভাবে হচ্ছে। এবারে শুধু তাই না, প্রভুদাস লীলাধর, একটা বিশাল বড় মাপের কোম্পানি, এর বড় বড় ব্রোকারেজ ফার্ম, এদেরকে প্রণম্য বলা যায় এই লেভেলে। তারা আর্নিং গ্রোথ নিয়ে সাংঘাতিক কথা বলল। তারা বাই রেটিং দিল ঠিকই, এবং বলল যে 5,600-তে পৌঁছবে একটা সময়, কিন্তু একথাও তারা বলল আর্নিং গ্রোথ কিছুই নেই। ফাইন্যান্স 2026-এ 1% মতো, 1.8%। 2027 সালে বলছে ফোরকাস্ট করছে 11.5, আর 28 সালে 7.8। মানে অন অ্যান অ্যাভারেজ করলে 2 ডিজিটও মোটামুটি হয় না। হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তো তার কাছে থেকে যেটা বাড়ছে, এত গুণ বাড়বে, 30% পোটেনশিয়াল, এটা কিন্তু অস্বাভাবিক। ম্যাকুয়ারি একমাত্র বলে রাখলো যে আউট পারফর্ম 7,700, এই সমস্ত কিছু বলে টললো। বেশ, এবারে আসবো কি, জেপি মর্গ্যান কিন্তু এখানে একটা ভালো পরামর্শ দিয়েছিল, কেউ শোনেনি। জেপি মর্গ্যান বলেছিল যে এখন বাই করো না, এটাকে বলছে বটম ফিশিং। বটম ফিশিং কথাটা খুব সুন্দর শব্দ। যখন কোনো স্টকটা পড়তে থাকে নিচের দিকে, তখন কি বলা হয় যে তুমি এই জায়গাটাকে, অনেকে যারা মানে কি বলবো খুব জ্ঞানী নয় বা খুব জানে না বা একটু জানে, তারা এটাকে বটম বলে মনে করে, মানে এটা হচ্ছে মেঝে, এরপর আর নিচে ভেঙে নামবে না, এবারে স্টকটা ওপরে উঠে যাবে। এই যে এই জায়গাটাকে এরা বলছে বটম ফিশিং। ডোন্ট ট্রাই টু বটম ফিশিং, মানে এখানে কিনো না, এটা কোথায় পড়বে জানে না। অনেকে এই জায়গাতেও এদেরকে গালাগালি করে কিনে গেছে। আজকে এটাকে ভেঙে আরও পড়ে গেল প্রায় 10%, এবং আগামী দিনে কত পড়বে কেউ জানে না, এই কথাটা স্পষ্ট কথা। এবারে এইখানে যে পড়ে গেল, এই যারা এখানে গালাগালি করেছিল, করার পরে এইখানে আজকে দাঁড়িয়ে তারা কিন্তু মাথায় হাত দিয়ে আছে, তারা ম্যাক্সিমাম কম বেশি লসে রয়েছে। এবারে এই গ্যারান্টিটা যদি আমি বলি যে আগামী দিনে এই 10%টা আরও 30% ডাউন হবে, এবারে আপনি কি বলবেন? এইখানে দাঁড়িয়ে থেকে আমি এমন এমন মানুষকেও দেখেছি যারা কিন্তু অ্যাভারেজ কিনে চলেছে, কিনেই গেছে, যে 60খানা কিনে কিছু টাকা পয়সা, যে এইটা সুযোগ, আর সুযোগ পাবো না, একে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আমি একটা একটা কথা বলছি, সেগুলো কিন্তু প্রচণ্ড মূল্যবান কথা। এটা দেখে বাকি জীবন জন্য শিখে নিন যে এইটা আপনাকে শিক্ষা দিল, শেষ শিক্ষা। এরপর কালকে থেকে যখন স্টক কিনবেন, যে কটা পয়েন্ট বলবো শুধু সে কটাকে মনে রেখে কিনবেন, আর এই শিক্ষাকে শিক্ষা গ্রহণ করে আগামী দিন আর যেন এই ভুল না হয়। কোনো স্টক উঠলো মানে, পড়লো মানে, সেই স্টকটার বেস নেই। একটা স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, মোটামুটি অ্যাভারেজ,
সে স্টুডেন্টটা দুর্দান্ত রেজাল্ট করছে, সবাই ধন্য ধন্য করছে, হঠাৎ করে একজন ইনভিজিলেটর পরীক্ষার্থী যে পরীক্ষা নিচ্ছিল সে খপ করে ধরে বললো তুমি টুকলি করছিলে, কোনায় কোনায় সমস্ত কাগজে স্লিপ রাখা, সেগুলো টেনে টেনে বের করে করে বললো এ দেখো টুকলি করছো, তুমি বেরিয়ে এসো। আমরা অবাক। তারপরে ছেলেটা তর্ক শুরু করলো, তর্ক করে বললো আপনি ভুল করছেন, এগুলো টুকলি নয়, এগুলো আমি এমনি রেখেছিলাম, এগুলোর সঙ্গে দেখুন কোশ্চেনের সঙ্গে মিলিয়ে, আর আমি ওরকম ছেলে নই, জীবনে কখনো করিনি, রেজাল্ট দেখুন সব, আজ পর্যন্ত কখনো এটা করিনি। এসব দেখে কিছু ছেলে একে সাপোর্ট করে বলল না ছেলেটা ঠিক, বাকিরা ভুল, ইনভিজিলেটর ভুল, ছেলেটার হয়ে পক্ষ নিল, এবং সেটাই চরম ভুল করলো। যদি কোনো ছেলে রেজাল্ট যেমনই করুক, মিডিয়াম, অল্প, বেশি, ভালো, যদি সৎভাবে কাজটা করে, কাগজ কিছু কোথাও না পাওয়া যায়, তাহলে আমি তাকে ধরে নেবো ছেলেটা ভালো। কিন্তু ছেলেটা যেমনই হোক, তার পকেট থেকে, হাতার ভিতর, আস্তিনের ভিতর থেকে যদি চিরকুট পাওয়া যায়, টুকলি করা কোনো কিছু কাগজ পাওয়া যায়, তাহলে আমরা তাকে কিন্তু ভালো বলবো না, তার ইন্টেনশন ভালো বলবো না। এই 5 দিন ধরে সমানে তর্ক করে গেছিল কেইন্স, আমরা ঠিক, আর 6 দিনের মাথায় স্বীকার করলো। এই স্বীকারটা করার ফলে জলটা পুরো কেটে পুরো কাদা করে দিল। এই যে করে দিল কাদায়, আলটিমেটলি পাকে কিন্তু নিজেই পড়লো, এবং যার ফলে এতটা পড়লো, না হলে এত পড়া পড়তো না। কোনো ইনভেস্টরের বিশ্বাসযোগ্যতাটা যতটা তাকিয়েছিল সেটা পড়ে গেল, কারণ নিজের মুখে ছেলেটা স্বীকার করলো হ্যাঁ আমি টুকলি করছিলাম। এটা কিন্তু ভয়ঙ্কর। এবং সে বললো অল্প করছিলাম, সবটা করিনি, দেখুন এইটুকু শুধু টুকেছি, বেশিটা টুকতে পারিনি। এটাতেই সবচেয়ে বেশি খারাপ হলো, কেউ সঙ্গে রইলো না, পুরোপুরি সেল শুরু হয়ে গেল। এইগুলোকে জানতে হবে, এইগুলোকে বুঝতে হবে। আমি যেটা চলে আসি শেষ অংশে, সেটা হচ্ছে যে এটা তো বুঝলাম, 180 কোটি, 360 কোটি, এইটা একটা বড় নোংরামো, আমি আর অ্যামাউন্টে গেলাম না, খারাপ কাজ করেছে, নিজেদেরকে গ্রোথটাকে বহুগুণ দেখানোর জন্য কাজটা করেছে। বেসিক্যালি কোম্পানি খুব খারাপ নয়, আমি এখনো বলছি খুব খারাপ নয়, কোম্পানি বেস আছে, কাজ করছে, এটা জেনসল ইঞ্জিনিয়ারিং নয়, এটা ভালো কোম্পানি, কিন্তু এত বিরাট ম্যাজিক নয়। আমি বারংবার বলি ম্যাজিক দেখে সাবধান, একদম সিম্পল স্ট্রেট জায়গায় আসছি, পয়েন্টগুলোর দিকে তাকাবে। প্রথম দেখবে কোনো কোম্পানি যদি ম্যাজিক দেখানোর চেষ্টা করে, 1 নম্বর পয়েন্ট, সেই ম্যাজিক থেকে দূরে থাকবে, খুব সাবধান হবে, এবং বেশি পরিমাণ কিনবে না। 2 নম্বর, যখন ভ্যালুয়েশন হাই থাকবে, যদি কিনতে হয় কোনো কোম্পানিকে, সেই কোম্পানি শুধুমাত্র অল্প বিস্তর কেন, একটি একটি করে কিনতে থাকো, টাকা থাকলে থাক, রিজার্ভে রাখো, কিন্তু কিনবে না। 3 নম্বর, ক্যাশ ফ্লোটা একটু বোঝার চেষ্টা করো। ক্যাশ ফ্লো বুঝতে গেলে তোমাকে একটুখানি সঙ্গে থাকতে হবে বেশ কিছুদিন, কেন ক্যাশ ফ্লো নিয়ে এবার আমি এক চ্যানেলে, হিন্দি চ্যানেলে, হিন্দিতে অলরেডি ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু মেম্বারশিপ দেখতে পারো, সেখানে করে বলেছি। সেটা শেষ নয়, এখানেও বলবো, সব জায়গায় বলবো, কেন ক্যাশ ফ্লোটা খুব মারাত্মক জিনিস। ক্যাশ ফ্লোটা একটু বুঝতে পারতে সেখানে কতগুলো লুপ হোলস রয়েছে। আমি ছোট করে তার একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। যেরকম মনে করো না, এই মুহূর্তে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ 82 কোটি, 1 নম্বর, এটা দেখে কিন্তু চমকে যেও না, 82 কোটি নেগেটিভ কোনো কোম্পানির দেখলে, বা নেগেটিভ দেখলে বলে এক্সিট করলে না। ওর মধ্যে খুলে ভিতরে পার্টে যাও, দেখো রিসিভেবল পরিমাণটা কত। রিসিভেবলের পরিমাণ 219 কোটি, অস্বাভাবিক। সেলস গ্রোথ দেখো, তার তুলনায় রিসিভেবলস কিরকম বাড়ছে, একটু নজর রাখো। 3 নম্বর জিনিস দেখো, লোনস অ্যান্ড অ্যাডভান্স বাড়ছে কিনা, ব্যালেন্স শিটে কোথায় সেটা দেখাচ্ছে, অ্যানুয়াল রিপোর্টে লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে কিনা, পরিমাণটা কি, রিলেটেড 4 নম্বর, রিলেটেড পার্টি ট্রানজাকশনের ক্ষেত্রে কি কি বক্তব্য রেখেছে সেটা দেখবে। 5 নম্বর, ইনভেন্টরি পরিমাণ কি, ইনভেন্টরি নেগেটিভ, এই কোম্পানির ক্ষেত্রে ইনভেন্টরি 266 কোটি নেগেটিভ। এই যে 266 কোটি টাকা নেগেটিভ রয়েছে, অর্থাৎ ইনভেন্টরিতে প্রোডাক্ট পড়ে পড়ে পচে যাচ্ছে, বিক্রি করতে পারছে না, অর্থাৎ সেলস নেই। সেলস গ্রোথের তুলনায় ইনভেন্টরি বাড়ছে, বিক্রি করার লোক নেই, মানে আই ওয়াশ করার চেষ্টা করছে। তোমার রিজার্ভ ফান্ড বাড়ছে কিনা লক্ষ্য রাখবে। 5 নম্বর পয়েন্ট, ডিভিডেন্ড কোম্পানি ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখবে। এই প্রতিটি পয়েন্টকে ট্র্যাক করে তবে যেতে হবে। এরপরে লক্ষ্য রাখবে ক্যাশ কনভার্সন সাইকেলে কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে, সিসিসি কি বাড়ছে না কমছে। যদি সিসিসি বাড়তে থাকে, খুব সাবধান, ক্যাশ কনভার্সন সাইকেল বাড়া মানে ক্যাশ ফ্লোতে গিয়ে হিট করছে, ক্যাশটা ঘুরছে না, এবং সেটা গিয়ে থেমে যাচ্ছে কোনো একটা জায়গায়। সেটা ফ্রড হতে পারে, কেউ তুলে আটকে রেখেছে, রিজার্ভসে গিয়ে পড়ে রয়েছে কিনা। রিজার্ভ যদি বাড়ে, সিসিসি বাড়ে, বুঝলে রিজার্ভসে টাকাটা ফেলছে। রিজার্ভ বেশি নেই, সিসিসি বাড়ছে, জানবে কোনো প্রবলেম রয়েছে। এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। এইগুলো যদি একটু নজর রাখো, তার সঙ্গে মোটামুটি যেটা গোদা জিনিস, সেগুলো হচ্ছে প্রোমোটার হোল্ডিং কমছে কিনা, এফআইআই ডিআই কি চিন্তা ভাবনা করছে, কমছে কিনা, এরা অনেক পরে। আগে তুমি এই জিনিসগুলো লক্ষ্য রাখো,
ব্যালেন্স শিটের রিজার্ভসটা কিন্তু ভালো লক্ষ্য রাখতে হবে, আমাদের আর্নিং পার শেয়ার কেমন আছে দেখতে হবে, অপারেটিং প্রফিট মার্জিন কমছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ যে পয়েন্টগুলোকে লাগালাম সেগুলোকে খুব মনোযোগের সঙ্গে কিন্তু লক্ষ্য রাখবে। আমি কি বলছি আবারও শুরু করছি প্রথম থেকে, পারলে নোট করো, যদি নোট না হয় মনে রাখার চেষ্টা করো। সবসময় একটা জিনিসকে মাথায় রাখো, সেটা হচ্ছে ফার্স্ট জিনিস আমি ফান্ডামেন্টাল বুঝবো। ফান্ডামেন্টালি কি বুঝবো? প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও যদি অস্বাভাবিক হয় আমি সেখানে সাবধান। আমি যদি কোনো মিডিয়া হাইপ দেখি কোম্পানি ডবল ট্রিপল জাম্প করছে সেখান থেকে সাবধান, বেশি মাপের করা হব। তৃতীয়ত ব্যাপার লক্ষ্য রাখবো ক্যাশ ফ্লো সিস্টেম, ক্যাশ ফ্লোর মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিটা দেখবো, অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ কিনা সেটা লক্ষ্য রাখবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটি নেগেটিভ কিনা লক্ষ্য রাখবো, অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে দেখে নেবো ইনভেন্টরি নেগেটিভ পরিমাণ কতটা রয়েছে, এটা কিরকম ফ্লো হচ্ছে কিনা, প্লাস মাইনাস চলছে কিনা। যদি মাইনাস টু মাইনাস বাড়তে থাকে তখনই রিজার্ভসে গিয়ে চেক করবো রিজার্ভ বাড়ছে কিনা। সঙ্গে সঙ্গে কি দেখবো, এই ইনভেন্টরির সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো রিসিভেবলস আছে কিনা, রিসিভেবলসের পরিমাণটা কতখানি বাড়ছে, সেলস গ্রোথের তুলনায় রিসিভেবল গ্রোথটা বেশি বাড়ছে কিনা। এইগুলো একটু শিখতেই হবে যদি মার্কেটে একটা ভালো কিছু করতে হয়। না হলে কিন্তু যদি মনে করো এগুলো আমি শিখছি না জানছি না, যেরকম এই কোম্পানির ক্ষেত্রে লোনস অ্যাডভান্স 411 কোটি টাকা ছিল, যেটা কিন্তু নজর এড়িয়ে গেছে অনেকের। আমি যদি বলি এই কথাটা নিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রথম ঘটনা, নিজেকে একটু শিখতে হবে। এত বছর ধরে যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, নিজে যদি না শেখো কারুর ক্ষমতা নেই তোমাকে আটকায়। দ্বিতীয়ত, কখনো সেন্টিমেন্টাল হবে না। সেমি কন্ডাক্টর আমি চোখ বুজে নিয়ে রেখে দিয়েছি, যা হবে হবে দেখে নেবো, এটাতে লাভ লোকসান দুটো হতে পারে। লাভও হতে পারতো কিন্তু লোকসানও হতে পারতো। আমি সেখানে শিওর শট হবো, যেখানে শিওর শটে গেম খেলবো, যেখানে আমি কিছু কাজ করতে পারবো, যেখান থেকে আমি 1 টাকা রাখলেও আমি 5 টাকা পাবো। এমন দরকার নেই যে আমি 50 পয়সাতে সুযোগটা পেয়েছি, আমি 1 টাকায় গেলাম, 50% লস হলো ঠিকই, কিন্তু আমি কনফার্ম হয়ে ঢুকলাম, আমার টাকাটা ছোট হয়ে গেল না। আর যারা এখানে আটকে গেছিল তারা যদি এখানে পড়ে যায়, যেটা আমি বললাম 10% যদি 30% নিচে নেমে যায়, এবারে বুঝতে পারছো কত পার্সেন্ট লসে তোমাকে বেরোতে হবে। সুতরাং কাউকে জ্ঞান দেওয়া নয়, নিজে অ্যানালিসিস করো, শেখো, বোঝো, জানো। আশা রাখছি আজকে তোমাদের ব্যাপারটা ভালো করে বোঝাতে পেরেছি। যদি আরও জানতে চাও, টোটালি কনসেন্ট্রেট করতে চাও শেখার ব্যাপারে, তাহলে আমি কিন্তু এটা নিয়ে একটু ভালো করে চর্চা করার চেষ্টা করব, জানানোর জন্য, শেখানোর জন্য। একটা অ্যাকাউন্টিংয়ের উপরে একটুখানি ক্লাস নেব, যেগুলো দিয়ে একটু বুঝতে পারবে যে ব্যাপারগুলোকে। সময় লাগবে কিন্তু কষ্ট হবে, হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু দেখবে লং রানে গিয়ে এগুলো অনেক বড় কাজে দেবে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটা ছোট চ্যানেল রয়েছে আলাদা, সেটা হচ্ছে এনআইএসএম এর ওপরে। আমি একটু ওখানে নজর দেবো। এনআইএসএম এর উপর কাজকর্ম শুরু হচ্ছে আবার। আজকের মতো শেষ।